ওয়েলকাম। এসএলএসটির রিক্রুট নিয়ে এবারে কিন্তু টেন্টেড বা অযোগ্যরা কোর্টে গেছে। হ্যাঁ, অনেক কিছুই বাকি এসএলএসটির। আমি আগেও বলেছিলাম এই প্যানেল হয়তো নিয়োগ হয়ে যাবে, সেটা হোক, আমিও চাই, অন্তত খুব মন থেকে চাই। কিন্তু এই প্যানেলের যে কতদিন কোথায় কিভাবে চলবে, টেন্টেড যারা, চিহ্নিত দাগি যারা, যাদের চাকরি প্রথমেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তারপরে সেটা না মানার ফলে সুপ্রিম কোর্ট এবং প্যানেলই বাতিল হয়েছে, যাদের জন্য তারা এবার গেছে কোর্টে। সবাই হয়তো নয়, তাদের মধ্যে কিছু জন গেছে। কি দাবি, কি নিয়ে, কি হতে পারে, সমস্ত বিষয়টা আজকে সংক্ষেপে আলোচনা করব। আপনারা অনেকে হয়তো এই খবরটা এড়িয়ে গেছেন, কারণ আমরা শুধু নিয়োগ, ভেরিফিকেশন, কাট অফ এগুলো নিয়ে হয়তো ব্যস্ত রয়েছি, 10 নম্বরের এক্সপিরিয়েন্স। কিন্তু এই পেছন থেকে কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে। এই দাগে যারা, অর্থাৎ যারা চাকরি চুরিতে অভিযুক্ত বা যাদের ওএমআর 0 থেকে 50 হয়েছে, এই জাতীয় অনেক রকম অভিযোগ যাদের সাথে, যাদের অভিযোগটা প্রমাণিত, তারা আলিপুর সিবিআই আদালতে প্রথমে গেছে। আলিপুর সিবিআই আদালতে কেন? কারণ যেহেতু এখানে সিবিআই এর তদন্তে এই বিষয়টা চলেছে এবং সিবিআই এর এই এর প্রাথমিক বিচারটা হয়েছে কোথায়, তাদের বিশেষ আদালত আছে। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের নির্দেশে হলেও সিবিআই কিন্তু প্রথমে এটাকে তাদের বিশেষ আদালতে এর বিচার প্রক্রিয়া চলে, সেখানে উভয় পক্ষের উকিল আছে সিবিআই আদালত। তারা গেছে, দাবিটা কি? যে আমাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, আমাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কোন নথির ভিত্তিতে? তার কোনো নথি আমরা পাইনি। আমাদেরকে সমস্ত কি কি তদন্তের ভিত্তিতে আমাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তার সমস্ত নথি আমাদেরকে দেয়া হোক, আমরা যাতে সেটা দেখে আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাই। দেখুন, এরা গেছে এবার চোরেরা, যে আমরা কি কিভাবে চুরি করেছি, তার কি কি প্রমাণ আদালতে দিয়েছে সিবিআই, সেইগুলো আমরা জানতে চাই, দেখতে চাই, এই দাবি নিয়ে গেছে। ভালো কথা। এবারে আদালত কি রায় দিয়েছে, এখানে কিন্তু শেষ নয়, আমি আবার আসছি। আদালত রায় দিয়েছে যে না, যেহেতু এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ছে, এই ক্ষেত্রে শুধুমাত্র যারা অভিযুক্ত বা অভিযোগকারী এবং যারা সাক্ষী, তাদেরই শুধু মামলার নথির কপি দেয়া হয়। অন্য যে কেউ যে চাইলেই পারে না। আমি এর সাথে সম্পৃক্ত নয়, আমি যে বললাম আমাকে 1 কপি দান, কি কি নথির ভিত্তিতে বিচার হয়েছে সমস্ত তথ্য, না। এক্ষেত্রে অভিযুক্ত এবং অভিযোগকারী, অর্থাৎ যার বিরুদ্ধে মামলা হয়েছে তারা পেতে পারেন, যিনি মামলা করেছেন তিনি পেতে পারেন, এবং যিনি সাক্ষী তিনি একমাত্র পেতে পারেন। বাকি কেউ মামলার নথি পেতে পারেন না। আমি অভিযুক্ত, আমার কাছ থেকে আপনি 1 কপি নিয়েছেন সেটা আলাদা, কোর্টের কাছ থেকে সরাসরি নথি পেতে পারেন না, এইটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে। এবং যারা এখানে আবেদন করেছেন তাদের টেন্টেড হিসেবে দেখিয়ে চাকরি বাতিল করা হয়েছে বলে তারা বলছেন যে আমরা তো অভিযুক্তই নই, আমাদেরকে তাহলে অভিযুক্তের মানে হিসাবে অন্তর্ভুক্ত করা হোক এই মামলায়। দেখুন, আমাকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হোক, কেন চাইছে এটা? আমাকে যদি, এনাদের যদি অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কি করতে পারবে? মামলার নথি পাবে। তারাও কিন্তু সেখানে আইনজীবী দিয়ে লড়াইটা করতে পারবে। এখন তো পারছে না সরাসরি, হয়তো ঘুরু পথে যারা আছেন তাদের সাথে এরা মিট আপ করছেন বা তাদের সাহায্য নিচ্ছেন, কিন্তু সরাসরি কিন্তু আমি আমার কথা বলতে পারবো না, কারণ আমি তো অভিযুক্ত নই ওখানে। অভিযুক্ত হিসেবে তো এখানে যারা নিয়োগকর্তা তাদেরকে দেখানো হয়েছে, এরা দুর্নীতি করেছে, তাদের চাকরি গেছে। এনারা বলছেন যে আমাদের হয় অভিযুক্ত হিসেবে দেখানো হোক এবং নথি দেওয়া হোক, যা করবেন নথি দাও। কিন্তু আলিপুর যে বিশেষ সিবিআই আদালত সেই দাবি কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। এবার এই টেন্টেড শিক্ষকরা তারা কিন্তু যাবেন কলকাতা হাইকোর্টে বলে জানিয়েছেন। আগেই বলছি, সব টেন্টেডরা কিন্তু নেই, কিছু একদল, তাও সংখ্যাটা, সবাই তো আর পিটিশনার হয় না সব জায়গায়, এটা ভালোই জানেন, সাথে হয়তো অনেকে থাকেন। যাই হোক, এবার তারা হাইকোর্টে যাচ্ছেন। দাবি কিন্তু একটাই, কি দাবি? যে আমাদেরকে অভিযুক্ত হিসেবে দাও, আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, এবং কি কি নথির ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলা হলো, সেই নথি কি কি পেল সিবিআই, কি অভিযোগ, সমস্ত তথ্য আমাদেরকে জানানো হোক। এবং তাদের অ্যাঙ্গেলে দাঁড়িয়ে হয়তো তারা ঠিক, তারা কেন তাদের চাকরি গেছে তারা তথ্য চাইতে পারে, কিন্তু কেন গেছে তা তো মোটামুটি আমরা মিডিয়ার দৌলতে প্রায় সবাই জেনে গেছি। এবার জানি না হাইকোর্ট
কি করবে? এবার হাইকোর্টে ফেল হলে তারা ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চে ফেল হলে সুপ্রিম কোর্টে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রেখেছেন, টাইমিংটা। এনারা কিন্তু এতদিন যাননি, ভালো করে লক্ষ্য করুন। এনাদের তো সেই রায়টা হয়েছে কবে? এপ্রিল মাসে। এতদিন যেতে পারতো, যায়নি। কিন্তু ঠিক যখন নিয়োগ প্রক্রিয়াটা একটা জায়গায় এসছে, অনেক অভাব অভিযোগ আছে নিয়োগ নিয়ে, সেটা কিন্তু আজকে আমরা আলোচনার বিষয় নয়। অভাব অভিযোগ আমাদের থাকতে পারে, মোটামুটি একটা জায়গায় 11, 12, 15, 16, 17 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট আসতে চলেছে, নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে। ঠিক তেমন একটা সময়ে এনারা যে কিন্তু কড়া নাড়ছেন। উদ্দেশ্যটা কি ভাবুন তো, আইডিয়া করুন তো। 26,000 চাকরির কথাটা ভাবুন। প্রাথমিকে 26,000 চাকরির রায়ে কি হয়েছে? যে না, এনারা এতদিন চাকরি করেছে, সিঙ্গেল বেঞ্চের যে ভার্ডিক্ট ছিল সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ ক্যান্সেল করে দিয়েছে। স্টে করে দিয়েছে না, শুধু ক্যান্সেল করে দিয়েছে, তাই তো, খারিজ করে দিয়েছে যে না, এনারা এতদিন চাকরি করেছে, চাকরি এভাবে পরিবার আছে। এনারা কিন্তু সেই গ্রাউন্ডে এতদিন ধরে বসেছিলেন কিন্তু আইনজীবীদের পরামর্শে। এটা সম্পূর্ণ আমার অনুমান, আমার সাথে আপনি একমত না হলেও জানাবেন। আইনজীবীর দুধে আইনজীবীরা রয়েছেন এনাদের পেছনে। এনারা কিন্তু এর পরে যাবেন কোর্টে, মুভ করবেন, বারবার ফেল হবেন, আবার যাবেন। চাকরি তো যেভাবেই পেয়েছি, সেখানে যে ইনারা চাইবেন এই নিয়োগের পাঠ না হলেও নিয়োগ যা হচ্ছে হোক, আমাদেরকেও স্পেশালি যেন একটা সুযোগ দেওয়া হয়, হিউম্যানিটি গ্রাউন্ডে হোক, যে কোনো গ্রাউন্ডে হোক। এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে বেরোবে। এবং আমি আগেও একটা কথা বলেছি, এই প্যানেলের এগেনস্টে যে, এই পরীক্ষার এগেনস্টে যে সঠিক কতগুলো কেস আছে সেটা না মামলাকারীরাও জানেন, না এসএসসি জানেন, না রাজ্য সরকার জানেন, না কেউ জানেন। কত কেস যে কতভাবে রয়েছে, এইগুলো কিন্তু মাঝে মধ্যে মাথাচাড়া দেবে। তবে যারা ফ্রেশার আছে তাদের কাছে কোনো বিকল্প নেই। যারা 2016 ইন সার্ভিস রয়েছেন, যোগ্য, আমি অযোগ্যদের পক্ষে কোনোদিনই না। আমাকে অনেকে বলেন স্যার আপনি মশাই টিচার হয়ে টিচারদের বিরুদ্ধে কেন বলেন? আমি চোরেদের বিরুদ্ধে বলেছি, বলবো। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন 2016 তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তাদের জন্য সেদিন আমি রাস্তায় নেমেছিলাম। যারা চুরি করেননি, সৎভাবে পেয়েছেন, তাদের পক্ষে আছি। কিন্তু যারা শিক্ষকতার মতন একটা এত মহান পেশাকে কলঙ্কিত করেছেন, টাকা দিয়ে চাকরি পেয়ে বঞ্চিত করেছেন যোগ্যদের, তাদের বিরুদ্ধে আমি বলেছি, বলবো, আবারও বলবো। একদম আমার স্পষ্ট, যেটা আমার অবস্থান একদম প্রথম দিন থেকে। আমি কোনোদিন সময়ের সাথে নিজের কথার অবস্থান থেকে সরে আসিনি, আজকেও সরে আসবো না। ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন আমাকে 100 বার। এবারে তাতে করে কি হবে, এই বিভিন্ন মামলা কিন্তু চলতে থাকবে। 16 যারা যোগ্য আছেন তাদেরও কোনো অপশন নেই, আসতে হবে। কিন্তু অন্য প্যানেল থেকে যারা আসছেন তাদের খুব বিশেষ প্রয়োজন হলে, এটা আমার জাস্ট আমার মতবাদ, আপনি আপনার সাথে একমত, তাদের এই প্যানেলটাকে সম্ভব হলে এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। আমার পরিচিত অনেককে কাছে শুনে এটা আমার সিদ্ধান্ত। আমার পরিচিত বেশ কয়েকজন কিন্তু 2-3 জন অন্তত ডাক পেয়ে, বা 2-1 তো ফর্ম ফিল আপ করেন, 2-1 জন কিন্তু ভেরিফিকেশনে চাননি। তারা অনেক কিছু দেখেছেন যে না, দরকার নেই, এ কখন কি হবে আবার। কিন্তু আমার ফ্রেশার ভাই বোনেদের কাছে 16 সালের আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যোগ্য যারা আছেন, তাদের তো কোনো বিকল্প নেই, তাদের যেতেই হবে, উঠতেই হবে। নবম দশমের থেকে একাদশে যান, আর একাদশের থেকে নবম দশমে আসুন, তাদেরকে থাকতেই হবে, কোনো বিকল্প নেই। যাই হোক, এই মামলাটা কিন্তু ভবিষ্যতে আমাদের এই SLST 2কে একটা অন্য খাতে নিয়ে যেতে পারে। না, প্যানেল ক্যান্সেল করতে পারবে না এই মামলা, আমার যা অনুমান। কিন্তু এই টেন্টেড চিহ্নিত দাগি যারা আছে, তাদের কিন্তু কোনো সুযোগ আসে কি না, তারা ঠিক কী দাবি করে। কারণ বসতে চাইলে খেতে চাইলে শুতে চায়, মানুষের ধর্ম আছে। এই ঠিক এইভাবে করে ভবিষ্যৎ কোন পথে যাবে, এটা কিন্তু একটা নতুন, খুব ছোট্ট স্ফুলিঙ্গ হলেও একটা আশঙ্কার স্ফুলিঙ্গ কিন্তু রইল। আপনারাও যদি কোনো আপডেট পান এই মামলাটার দিকে কিন্তু একটু ফলো রাখবেন, জানাবেন, আমাদেরও জানার খুব ইন্টারেস্ট থাকলো। আর SLC সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। আর আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।